সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন ও খুলনার শিশু রাকিব হত্যা মামলার রায় আজ। দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা স্বজনদের। আশপাশের 17টি ইউনিয়নকে আওতাভুক্ত করে পরিধি বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের। কিছু বিরোধিতা থাকলেও বৈষম্য কমার আশা জনপ্রতিনিধিদের। এখনো নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। মাত্রই মুক্তির স্বাদ পাওয়া মানুষগুলোর সামনে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন। মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। গত 25 বছরের মধ্যে দেশটিতে এটি প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। এবং প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে 145 রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, প্রথমবারের মতো সাকিবের 5 উইকেট। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার রায় আজ ঘোষণা করার কথা রয়েছে। মহানগর দায়রা জজ মোহাম্মদ আকবর হোসেনের আদালতে এই রায় ঘোষণা করা হবে। এর আগে গত 27 অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। গত 8 জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় ওই দিনই রাজনের বাবা শেখ আজিজুল আলম বাদী হয়ে জালালাবাদ থানায় 13 জনকে আসামি করে একটি মামলা করেন। পরে 16 আগস্ট 13 জনকে আসামি করে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর 22 সেপ্টেম্বর শুরু হয় মামলার বিচার কাজ। পরে 1 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত চলে মামলার সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপন। এ মামলায় অভিযুক্ত 13 জনের মধ্যে 11 আসামি কারাগারে রয়েছে। এই মুহূর্তে সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির। শিশু রাজন হত্যার রায়ের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম, খবির, আপনি যেটা বলছিলেন যে এই শিশু রাজন হত্যার মামলা শুধু দেশে নয়, দেশ বিদেশে সব প্রচুর আলোড়ন সৃষ্টি করেছে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের। একটি 12 বছরের শিশুকে কিভাবে আটকিয়ে এবং তাকে একটি খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডেরই আজ বিচার করা হবে। আপনি জানেন, যেটা বলছিলেন নিউজে খবির, যে 8 জুলাই ঘটনাটা ঘটেছে। আজকে হচ্ছে কি 8 তারিখ, আজকে 8ই নভেম্বর। এই 4 মাসের মধ্যেই বিচারের সমস্ত কার্যক্রম শেষ হয়ে আজকে এই মামলার রায় ঘোষণা করা হবে। এবং যেটা আমরা বলতে চাচ্ছি যে 8 তারিখ এই হত্যাকাণ্ডের পরে 10 তারিখে কামরুল দেশ থেকে পালিয়ে গিয়েছিল। 12 তারিখে এই মামলাটা নেওয়া হয়েছিল। সেখানের মধ্যে পুলিশের একটি গড়িমসি ছিল এবং গড়িমসির কারণে একটি পুলিশ ইন্সপেক্টর এবং ওসি তদন্তকে বরখাস্ত করা হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে আমরা প্রায় 8টার সময় এসেছি সকালে। 8টার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের মানুষ এই রায় শোনার জন্য আদালত প্রাঙ্গণে জড়ো হচ্ছে। এবং আদালত প্রাঙ্গণে অন্যদিন যেই জিনিসটা আমরা দেখতে পারি যে 8:30 থেকে 15টার ভিতরে এই কামরুল সহ অন্যান্য আসামিদেরকে আনা হয়। আজকে এখন পর্যন্ত এই আসামিদেরকে আনা হয় না। এই ব্যাপারে আমাকে এই আদালতের যেই এসি প্রসিকিউশন আছে উনি আমাকে জানিয়েছেন যে হয়তো নিরাপত্তার কারণে এই আসামিদেরকে ঠিক মামলা যখন কার্যক্রম শুরু হবে, আদালতের কার্যক্রম শুরু হবে 11টায়, তার কিছু সময় আগে এনে সরাসরি আদালতে তুলে দেওয়া হবে এবং তাদেরকে অন্যদিন রাখা হয় আদালতের প্রাঙ্গণে যে একটা হাজতখানা রয়েছে সেই হাজতখানায়। আজ সেই ধরনের কোনো হাজতখানা তাদেরকে রাখা হবে না। আর তাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জজ আদালত, এই মহানগর দায়রা জজ আদালতে তাদেরকে তুলে দেওয়া হবে। এবং তরিকুল, যে জিনিস খবির, আপনাকে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে এই যে আদালত প্রাঙ্গণের আজকে যে এই রাজন হত্যা মামলার রায়, এই রায়কে কেন্দ্র করে শুধু সিলেটে নয়, সিলেটের আশপাশের এলাকা থেকে বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন উপজেলা থেকে এখানে এসেছে রায় শোনার জন্য। এবং আপনি জানেন যে এই মামলার গত 22 আগস্ট, এই 16 আগস্ট এই মামলার চার্জশিট গঠন করা হয়েছে এবং 22 সেপ্টেম্বর এই মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। এবং এই গত অক্টোবর মাসে 1 তারিখ থেকে মামলার সাক্ষ্য গ্রহণ সহ সমস্ত কার্যক্রম 15 দিনের মধ্যে শেষ করে 27 অক্টোবর
আজকের এই দিন ধার্য করেছে, রায়ের দিন ধার্য করেছেন এই আদালতের মোহাম্মদ আকবর হোসেন মৃধা মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এবং তিনি যেটা প্রথম দিকে বলেছেন, এই মামলাটি প্রথম দিকে নেওয়ার কথা ছিল দ্রুত বিচার আদালতে। উনি বলেছেন অতি অল্প সময়ের মধ্যে, এবং এই যে রায়, এই রায়টি একটি নজির স্থাপন করতে চান যে অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যেই উনি এই রায় ঘোষণার এক সমস্ত কার্যক্রম শেষ করার জন্য উনি প্রথম দিন যে কথাটা বলেছিলেন। এবং আজকের এই 8 তারিখ 8ই নভেম্বর রায় ঘোষণার মধ্য দিয়ে এই আদালতের বিচারক তার যিনি যে আন্তরিকতা দেখিয়েছিলেন এই মামলাটির প্রতি, শিশু রাজনের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছিলেন, সেই কার্যক্রম আজকে শেষ হচ্ছে এই রায়ের মধ্যে দিয়ে। ইতিমধ্যে এই মামলার বাদী রাজনের বাবা মোহাম্মদ শেখ আজিজুর রহমান আলম এবং মামলার যে বাদীপক্ষের আইনজীবী এবং সরকার পক্ষ আইনজীবী সবাই আশা করছেন এই মামলার যে সর্বোচ্চ ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হোক যারা অভিযুক্ত আছেন তাদের মধ্যে অধিকাংশের। এবং সেই আশা করছেন সিলেটবাসী, আশা করছেন দেশ বিদেশি সবাই। আমরা সেই রায়ের অপেক্ষায় আছি এবং সেই রায়টি ঘোষণা করা হবে এই আদালত থেকে 11টার সময়। এবং তেমনটি আমরা আদালতের সূত্র আমাকে জানিয়েছেন, 11টার সময় আদালত উঠবে এবং আদালতের বিচারক তারপরেই রায় ঘোষণার শুরু করবেন। ওনারা আশা করছেন যে সমস্ত কার্যক্রম 12টার মধ্যেই শেষ হয়ে যাবে। খবির, এই ছিল রাজুন হত্যা মামলার সিলেট মহানগর আদালত প্রাঙ্গণের সমস্ত কার্যক্রম। আমরা অপেক্ষা থাকব রায়ের। ইকরামুল কবির আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে রাজন হত্যা মামলার রায় আজ দেওয়া হবে, সে বিষয়ে আপাতত খবরাখবর। এদিকে খুলনায় আলোচিত শিশুর রাকিব হত্যা মামলার রায়ও আজ ঘোষণা করার কথা রয়েছে। মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানার আদালতে এই রায় ঘোষণা করা হবে। গত 1 নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করা হয়। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। পরে 25 আগস্ট 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর গত 11 অক্টোবর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 22 অক্টোবর পর্যন্ত চলা এই কার্যক্রমে 38 সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আর এই সাক্ষ্য গ্রহণের পর 1 নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করে আসামি ও রাষ্ট্রপক্ষ। এই মুহূর্তে খুলনা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। শিশুর রাকিব হত্যার রায়ের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। কবির, আপনি জানেন যে সিলেটের রাজন হত্যা মামলা যেমন একটি আলোচিত এবং চাঞ্চল্যকর মামলা, তেমনি খুলনার রাকিব হত্যা মামলা, যেটি রাজন হত্যা মামলার রেশ কাটতে না কাটতে এই ঘটনাটি খুলনায় ঘটে গিয়েছিল গত 3 আগস্ট বিকালে নগরীর টুটপাড়া এলাকায় যে নির্মমভাবে কম্প্রেসারের মলদারে কম্প্রেসার ঢুকিয়ে হাওয়া দিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু ওই দিন রাতেই সংশ্লিষ্ট যারা ছিল, যারা আসামি মিন্টু, শরীফ এবং শরীফের মা বিউটি বেগম, তাদেরকে কিন্তু স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দিয়েছিল। এর পরপরই কিন্তু যত দ্রুত সম্ভব সকলের আন্তরিকতায় কিন্তু এই মামলাটি এগিয়েছে এবং বাংলাদেশের মধ্যে শিশু হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে 3 মাস 5 দিনের মাথায়, আজকে 3 মাস 5 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে খুলনা মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানার আদালতে। আমরা এর আগে দেখেছি যে এই আদালতের যে বিচার কার্যক্রমগুলো যখন শুরু হয়েছে মহানগর দায়রা জজ আদালতে, তখন কিন্তু সকাল দুপুর 12টা 12:30 থেকে মূলত বিচার কার্যক্রম শুরু হয়। সেই হিসাবে আমরা বলতে পারি আজকেও আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যে আদালতে 12টা থেকে 12:30টার মধ্যে এই মামলার যে মূল কার্যক্রম বা রায় পড়ে শোনানো হবে এবং পরবর্তীতে রায় দেওয়া হবে। এবং কি রায় আসে সেটির অপেক্ষায় কিন্তু এখন উৎসুক জনতা নগরীর আদালত প্রাঙ্গণে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং ভিড় করছে। তো আপনারা জানেন যে এই মামলায় যে আসামি 3 জন ছিল, এই 3 জন কিন্তু আদালতে 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত মুখ্য মহানগর হাকিম আদালতে এরা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিল। এরপর 25 আগস্ট পুলিশ কিন্তু মামলা তদন্ত প্রমাণিত হয়। 3 জনের বিরুদ্ধে খুলনা থানার যে সেকেন্ড অফিসার এবং মামলা তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তাক, এই 3 জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছিল। এরপর 5 অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়েছিল। অভিযোগ গঠনের পরপরই কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 11 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত 40 জন যে এই মামলার সাক্ষী ছিল,
তার মধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছিল এবং ২২ যে অক্টোবর ২২ অক্টোবরে আরো ৩ জন সাক্ষী দিয়েছিল তো ৪০ জনের মধ্যে মোট ৩৮ জন সাক্ষ্য দিয়েছিল আদালতে, দিলরুবা সুলতানের আদালতে। এবং আজকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১ তারিখে আজকে রায়ের দিন ঘোষণা করা হয়েছে। তো রায় কি হয় সে বিষয়ে কিন্তু আমরা দুই পক্ষে কথা বলেছি। যে মামলার যারা রাকিবের বাবা বাদী হয়ে যে মামলা করেছে, রাকিবের বাবা তারা আশাবাদী যে এই মামলায় তারা ন্যায় বিচার পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল কবির আমার কাছে খুলনা থেকে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার বিচার কার্যক্রমের সর্বশেষ খবর। তরিকুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন খুলনা থেকে। আশপাশের 17টি ইউনিয়নকে আওতাভুক্ত করে পরিধি বাড়ছে ঢাকা সিটি কর্পোরেশনের। এতে জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে একমত হলেও বিভিন্ন কর আরোপের ব্যাপারে শঙ্কিত অনেক জনপ্রতিনিধি। অনেকের মন্তব্য, অবকাঠামো উন্নয়নের পর সিটি কর্পোরেশনভুক্ত হলে প্রকৃত সেবা পাবে জনগণ। তবে নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন, এমন মন্তব্য নগর কর্তৃপক্ষের। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। 1978 সালে ঢাকা সিটি কর্পোরেশন গঠিত হলেও এর আশপাশে থাকা 17টি ইউনিয়ন ডিসিসি কিংবা কোনো উপজেলার আওতায় না আনায় রয়ে যায় তেজগাঁও সার্কেলের অধীনেই। সম্প্রতি নেওয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 17টি ইউনিয়ন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হবে। নতুন এসব এলাকা নিয়ে তৈরি হবে ঢাকা সিটি কর্পোরেশনের নতুন পরিধি, নতুন মানচিত্র। কমপক্ষে 75% লোক অকৃষিজীবী, শিক্ষিত সচেতন মানুষ সেখানে প্রায় 75%। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা গড়ে উঠেছে, এরকম একটি আবহ। এবং সর্বোপরি ওই এলাকার মানুষদের কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার অভিপ্রায়। 4টি ক্রাইটেরিয়া পুরোটাই আমাদের প্রতিপালিত হয়েছে। কিছু বিরোধিতা থাকলেও এসব ইউনিয়নের বেশিরভাগ জনপ্রতিনিধি মনে করেন সিটি কর্পোরেশনের অধীনে এলে বাজেট ঘাটতি ও উন্নয়ন বৈষম্য কমবে। সাধারণ মানুষের ট্যাক্সের বোঝাটা তাদের বাড়ি হয়ে যাবে। রাস্তাঘাটগুলো সম্পূর্ণ হলে সিটি কর্পোরেশন এলে আমাদের কোনো আপত্তি নেই। নিয়ে নেওয়া বেটার মনে করি। নিয়ে এলাকাগুলো উন্নয়ন করুক, একটা উন্নত দেশ, উন্নত শহর পরিচিতি লাভ করবে সারা বিশ্বে। এই জীবন চলার যে ক্ষেত্রটা, এটাকে আরো সুপ্রসন্ন হবে। ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনভুক্ত হলে এসব এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে মনে করেন নগর কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, এটা প্রিম্যাচিউরড, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। তবে বাড়ানোর একটা নীতিগত সিদ্ধান্ত আমাদের আছে। ঢাকার 2টি সিটি কর্পোরেশনে বর্তমানে উত্তরে 36টি এবং দক্ষিণে 57টি ওয়ার্ড রয়েছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 2 মাসেও পুনঃস্থাপন হয়নি মেঘনার ভাঙনে বিলীন হওয়া ভোলার ইরিশা ফেরিঘাট। বিকল্প ঘাট চালু থাকলেও বেড়েছে দূরত্ব আর দুর্ভোগ। নেদারল্যান্ডস সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফর শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দেশটির সঙ্গে 4টি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রাজনৈতিক সমঝোতা বিষয়ে চুক্তি সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্সের মধ্যেও সই হয় একটি সমঝোতা স্মারক। 10ম জাতীয় সংসদের 8ম অধিবেশন বসছে আজ। বিকেল 4:30টায় অধিবেশন বসার কথা রয়েছে। গত 15 অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশন ডাকেন। এখন পর্যন্ত অধিবেশনে 4টি আইনের খসড়া উত্থাপনের জন্য জমা পড়েছে। এর বাইরেও দলীয় পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিলটি এই অধিবেশনে উত্থাপিত হতে পারে। এছাড়া সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সহ বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে প্রথম দিন শোক প্রস্তাব পেশ করা হবে। অধিবেশনের আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে চলতি অধিবেশনের মেয়াদ। সরকারি পর্যায়ে সেবার মান আরো বাড়ানোর তাগিদ দিয়ে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি সেবার মান বাড়লে বেসরকারি পর্যায়েও সেবার মান বাড়বে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর উদ্যোগে আয়োজিত আন্তঃব্যবসায়ী বিপণন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সৈয়দ আশরাফ আরো বলেন, সরকারি পর্যায়ে সেবা দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে প্রয়োজন সামগ্রিক মানসিকতার পরিবর্তন। আস্তে আস্তে সরকারের সার্ভিস ডেলিভারি যদি ভালো হয় তো প্রাইভেট সেক্টরের সার্ভিস ডেলিভারি আরো ভালো হবে। যদি আমরা সরকারের সার্ভিস ডেলিভারি সার্ভিস হিসাবে ধরি তাহলে কিন্তু আমাদের সার্ভিস ডেলিভারি আপনার আরো অনেক বেশি জনমাধ্যম হবে। তো সেটাই জননেত্রী শেখ হাসিনার
মূল লক্ষ্য যে দেশকে এক সারা বিশ্বে যে প্রতিযোগিতা করার মানুষ বাংলাদেশে তৈরি করা ইন এভরি সেক্টরে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলায় জনগণের চলাচলে সাময়িক যে ভোগান্তি হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে রাজধানীতে সড়ক ও জনপথ বিভাগের নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে। আমরা চেষ্টা করব যেন মগবাজার ফ্লাইওভার অথবা মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণকালে যে সমস্যাটা হয়েছে ট্রাফিক ম্যানেজমেন্টের অভাবে, আমরা এখানে সেটাকে সুবিন্যস্ত করে টলারেবল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব যাতে কষ্টটা কমানো যায়। তারপরেও কিছু কষ্ট দুর্ভোগ হতে পারে, সেটা মেনে নেওয়ার জন্য আমি জনগণের কাছে আহ্বান জানাবো। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘায়েল করার অভিপ্রায় বর্তমান সরকারের নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধেই বর্তমান সরকারের অভিযান। গতকাল সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনও বক্তব্য রাখেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কোন অভিপ্রায় বর্তমান সরকারের নাই। কোন রাজনৈতিক দলের অভ্যন্তরে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, কোন রাজনৈতিক দলের নামে যদি জঙ্গি তৎপরতা হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিক কর্মী হিসাবে। কেন আজকে দেশের এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? দুইজন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় চূড়ান্ত পর্যায়ে, আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে এখন চলছে। এই মাসের মধ্যে চূড়ান্ত আইনি লড়াই তাদের শেষ হবে। যে অরফানেজ মামলা 18-20 জন সাক্ষী রয়ে গেছে, আর 8-9 জন সাক্ষী বাকি আছে, মামলা এগিয়ে যাচ্ছে। এই মামলাও খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। 21শে আগস্ট জেনের হত্যা মামলা, এটাও দ্রুত নিষ্পত্তির পথে শেষ পর্যায়ে চলে এসছে। একসাথে এই ঘটনাগুলোর জন্যই আজকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অ্যামনেস্টি বলেন, টিআইবি বলেন, সব জায়গায় তাদের লবিস্ট নিয়োগ করে সব জায়গায় তারা তৎপরতা চালাচ্ছেন। জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে আজকে এই দেশকে তারা তৈরি করতে চাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে এই দেশে এমন কোনো শক্তি নাই, এমন কোনো ষড়যন্ত্রকারী নাই, ষড়যন্ত্রকারী টিকতে পারবে না ইনশাল্লাহ। পৌরসভা নির্বাচনের পর দলীয় মনোনয়ন নিয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। দলীয় মনোনয়ন নিয়ে পৌরসভা নির্বাচনে এই প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই হবে না, গণতন্ত্রের শিকড় আরো গভীরে যাবে। পৌরসভা নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে দলীয় মনোনয়ন, দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচনের অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা নির্বাচনেও একই ব্যবস্থা প্রচলন হবে। পৌরসভা নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 7 নভেম্বর উপলক্ষে গতকাল সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমবেত হন দলীয় নেতাকর্মীরা। দলের সিনিয়র নেতাদের অনেকেই এলেও চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় দীর্ঘদিন পর এবার শ্রদ্ধা জানাতে আসতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এখন দেশে গণতন্ত্র নাই, রাজনীতিও নাই, যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে যোগদান করে নাই। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের চেতনা সবকিছু এই গণতন্ত্রের মধ্যে নিহিত রয়েছে। পৌরসভা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেই। আমরা দলীয় ফোরামে এটা সিদ্ধান্ত হবে, তবে খুব সম্ভব
আমরা নির্বাচনে যাব। তবে এটা নির্ভর করবে বেগম খালেদা জিয়া ফিরে আসার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানানো। এখনও সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি বাংলাদেশি হিসেবে পরিচয় পাওয়া সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। জীবনযাত্রার মান উন্নয়ন এখন পর্যন্ত আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই ছিটমহলবাসীর পরিচয় থেকে সদ্য মুক্তির স্বাদ পাওয়া বাসিন্দাদের এখন একটাই স্বপ্ন, অর্থনৈতিক মুক্তি। পঞ্চগড়ের দহলা খাগড়াবাড়ি ঘুরে এসে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, আর ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। আমেনা খাতুন, 2 ছেলে মেয়ে নিয়ে ছোট্ট সংসার তার। সদ্য বিলুপ্ত ছিটমহলের এই বাসিন্দার জীবিকা নির্বাহের সম্বল বলতে রয়েছে 3টি গরু। কিন্তু বসত ভিটার মতো এই গরুর মালিকানাও তার নিজের নয়। আগস্টে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশী হিসেবে নতুন নাগরিকত্ব পাওয়া এসব মানুষের একটাই স্বপ্ন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আমার স্বামী একটু দোকান ঠোকান নিয়ে শুটকি মরিচ টরিচ নিয়ে দুনিয়া ঘুরে, তাছাড়া আমাদের কিছু নাই। এই যে 2টা গরু দেখেনি না মানুষের পুষি। বাংলাদেশের যে মানুষগুলো ঋণ পায়, অন্য সহযোগিতা পায়, আমরাও আশা করি যে সরকার আমাদের এগুলো দেখ। পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত এই ছিটমহলের বাসিন্দাদের একমাত্র জীবিকা কৃষিকাজ। বাদাম, আদা, হলুদ আর ধান এখানকার প্রধান কৃষিপণ্য হলেও এখনো এখানকার কৃষকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি সহায়তা। এখন তো নতুন বাংলাদেশ হলো, আমরা তো এখনো পুরনো সহযোগিতার আশ্বাস পেয়েছি, কিন্তু এখনো তো পুরনোটা পাইনি। স্থানীয় পর্যায়ে ঋণ নিতে গেলে একটু সুদের পরিমাণটা বেশি হয়ে যায়, ব্যাংক থেকে তারা লোন পায় না। বাংলাদেশের লোক, এরা সিটের লোক, এরা সার দেওয়া হবে না, এটা দেওয়া হবে না, ওটা দেওয়া হবে না, এরকম ভাবে ঘৃণা করছিল। হসপিটাল, ডাক্তারখানা এগুলো নাই কাছে? আছে, ওইলা দেওয়া হয় না। এখানে সমস্যা ডাক্তার নাই, এখানে বহু দূর যাইতে হয়, এখানে কলেজ নাই, কোনো প্রাইমারি স্কুল নাই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদ্য বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়ি পরিদর্শন করে অবহেলিত এসব জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে দিয়েছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইনিশিয়ালি ওখানে আসলে ট্র্যাডিশনাল ব্যাংকিং যেটা সেটাই হবে, ক্রপ লোন, ক্রপ রিলেটেড লোন। অগ্রাধিকার পরিকল্পনা বলতে অ্যাকচুয়ালি আমরা এখন যেটা করব, 10 টাকার অ্যাকাউন্ট, যেটা এই অ্যাকাউন্টগুলো আমরা খুলে ফেলব। সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীরা পেয়েছেন নতুন ঠিকানা, নতুন পরিচয়। একই সঙ্গে তারা পেয়েছেন অনেক বেশি প্রতিশ্রুতি। কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাচ্ছেন এখানকার এলাকাবাসী। দহলা খাগড়াবাড়ি, পঞ্চগড় থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। মেঘনার ভাঙনে বিলীন হওয়া ভোলার ইলিশা ফেরিঘাটটি 2 মাসও পুনঃস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ। আর বিকল্প ঘাট দিয়ে ফেরি চলাচল করলেও পথ এবং সময় বেড়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও যাত্রীদের। অবস্থায় দ্রুত ইলিশা ফেরিঘাটটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিআইডব্লিউটিএ বলছে, ভাঙন ঠেকানো না গেলে স্থায়ী ফেরিঘাট নির্মাণ করা সম্ভব নয়। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে গত 27 জুলাই নদীগর্ভে বিলীন হয় ভোলার ইলিশা ফেরিঘাট। পরে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে ইলিশা বিশ্বরোড এলাকা দিয়ে বিকল্প রুটে চালু হয় ফেরি চলাচল। এর 10 দিনের মাথায় নদীর করাল গ্রাসে বিকল্প ঘাটটিও বিলীন হলে বন্ধ হয়ে যায় ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। পরে 16 সেপ্টেম্বর থেকে ভোলার ভেদুরিয়া ঘাট দিয়ে বিকল্পভাবে ফেরি চলাচল শুরু হয়। এ পথে দূরত্ব বেড়েছে 45 কিলোমিটার। আর ভাড়া বৃদ্ধি পাওয়ায় কমে গেছে বাস ও ট্রাক পারাপার। আর চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। আগে গাড়ি যেত 10টা 15টা, আর এখন 3খান গাড়ি যাইতেছে, তাও যাত্রী হইতেছে না। এই গাড়ি আসার পরে আমাকে অনেক দুর্ভোগ এবং খরচ বাইরে গেছে। আগে যাইতাম আমরা 8 ঘন্টার ভিতরে চট্টগ্রাম যা পুষতাম, এখন বর্তমানে ফেরির ভিতরে থাকতে হয় 10 ঘন্টার মতন। ইলিশা ফেরিঘাটটা খুব জরুরি দরকার, আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হয়, খুব সময় খুব কম লাগে। এদিকে মেঘনার ভাঙন তীব্র হয় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বর্তমানে যে ফেরিঘাটটা আছে এর আশপাশে কোনো উপযুক্ত সাইট নাই, কারণ নদী ভাঙ্গনজনিত এলাকা। তারপরও আমরা চেষ্টা করব যথাশীঘ্র সম্ভব এইটা আবার চালু করা যায়। তবে চালু করলেও আমার মনে হয় না নদীর যে অবস্থা তাতে আমরা এখানে এই ঘাট দীর্ঘস্থায়ীভাবে রাখতে পারবো। চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 21 জেলার যোগাযোগে ভোলা লক্ষ্মীপুর রুটে কৃষানি ও কনকচাপা নামে 2টি কে টাইপ ফেরি চালু রয়েছে। সময় সংবাদ, ভোলা। আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছে কুমিল্লার এক মুক্তিযোদ্ধা পরিবার। ভিটেমাটি বিক্রি ও ঋণ করে 2 মেয়েকে ওমান পাঠালেও মাত্র 1 মাসের মাথায় দেশে ফিরে এসেছেন তারা। এদিকে প্রতারক চক্রের হুমকিতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবারটি। অবশ্য এই ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য মাথা গোঁজা শেষ ঠাইটুকু বিক্রি করে 2 মেকে চলতি বছরের 1 জুলাই ওমান পাঠান কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি এলাকার মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সে স্বপ্ন হতাশায় রূপ নেয়। স্বজনদের অভিযোগ 2 বছরের জন্য চাকরির কথা বলে তাদেরকে ওমান নিয়ে যায় প্রবাসী দালাল জাহাঙ্গীর। জাল ভিসার কারণে নানা হয়রানির শিকার হয়ে মাত্র 1 মাসের মাথায় দেশে ফিরে আসতে হয় তাদের। এই অবস্থায় টাকা ফেরত পাওয়া নিয়ে চিন্তিত তারা। আমরা গিয়া খুব অত্যাচার নির্যাতন করছি, পড়ার পরে আমার খুব কান্নাকাটি, আমরা কোনো মতন পারতাছি না বাংলাদেশে আইতাম। এরপরে পুলিশ আমাদেরকে সহযোগিতা করলো। এখন আমরা বিটামাটি ছাড়া একটা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে সন্তান হয়ে আমরা এই অবস্থা হবে। এদিকে এই বিষয়ে থানায় অভিযোগ করায় জাহাঙ্গীরের লোকজন হুমকি দিচ্ছে বলে জানান ইসমাইল হোসেন। এখন আমার কোনো নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নাই, কোন সময় কি হয়ে যায় বলতে পারি না। অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এ পুলিশ কর্মকর্তা। তার যদি আসলে ব্যক্তিগত সামাজিক কোনো নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে এই বিষয়টি আমাদের কাছে অবহিত করার সাথে সাথে আমরা তার নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা করব, সেটা কোনো ভুক্তভোগীদের দাবি ভিটেমাটি সহ 2% জমি বিক্রি ও ধার দেনা করে দালাল জাহাঙ্গীরকে 6 লাখ টাকা দেয়া হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। কাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার একটি আসনের বিপরীতে 34 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ভুয়া পরীক্ষার্থী ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। আর ভর্তিচ্ছুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আব্দুস সালামের তোলা ছবিতে রিপোর্ট সাইফুর রহমান রকির। সোমবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2015-16 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার 9টি ইউনিটের 56টি বিভাগে মোট 4722টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে 1,60,682টি। প্রতি আসনের বিপরীতে এবার 34 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও তাদের বাড়তি নজরদারি রয়েছে বলেও জানিয়েছেন তারা। পরীক্ষা চলাকালীন সময় এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে এবং অস্থায়ী ভ্রাম্যমাণ আদালত থাকবে। এখানে বিশ্ববিদ্যালয়ের বিগত দিনে যেভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা নিয়েছি, এবারও আমরা 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে বিভিন্ন ইউনিটের 16টি পরীক্ষা হবে, প্রতিটি পরীক্ষার জন্য আমরা এখন প্রস্তুত। অন্যদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপির কমিশনার। ইউনিভার্সিটি এলাকা, আশপাশ এলাকা, বিভিন্ন হোটেল এবং যেখানে মেস আছে, এই সব জায়গায় আমাদের পুলিশি ব্যবস্থা থাকবে। 12 নভেম্বর পর্যন্ত চলবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গত বছর ভর্তি পরীক্ষায় মোট 3,828টি আসনের বিপরীতে 1,65,596 জন আবেদন করে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে পারছে না। আর জরাজীর্ণ ভবন, পুরনো যন্ত্রপাতি ও অকেজো অ্যাম্বুলেন্স সেবা দিতে বড় বাধা। 10 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র 4 জন। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে বিভিন্ন সমস্যার কারণে ভালো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জুল আলম শিমুলের চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। 1986 সালে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম শুরু হয়। গত 5 বছরে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি এখানে। চিকিৎসক পদে 10 জনের স্থলে কর্মরত রয়েছেন 4 জন। অ্যানেস্থেটিস্ট, ডেন্টাল এবং গাইনির কোনো চিকিৎসক নেই। দীর্ঘদিন ধরে একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো। আর অভিজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগে আক্রান্তদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডাক্তার আলট্রাসোনোগ্রামের জন্য পাঠাইছে, বাইরে দেখাবো। এটা তো কম দামের, হ্যাঁ, মেন ওষুধ দেয় না। আর পর্যাপ্ত নার্স না থাকায় ভালো সেবা দিতে পারছেন না বলে জানালেন নার্সরা। 10 জন সিস্টার লাগে আমাদের, সেখানে আমরা আসছি 7 জন। মানধাতা আমলের এক্সরে মেশিনটি দিয়ে সব ধরনের এক্সরে করা সম্ভব না হওয়ায় রোগীরা বাইরে যেতে বাধ্য হন। সব এক্সরে অনেক সময় করা যায় না এই মেশিনে। হার্ড এক্সরে যেগুলো আছে, সেই হার্ড এক্সরে গুলো করা যায় না। অবশ্য জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না বলে স্বীকার করলেন স্বাস্থ্য কর্মকর্তাও। আবাসিক মেডিকেল অফিসারের যে পোস্ট, সেটা শূন্য আছে। সেই পদে আমি একজন মেডিকেল অফিসার হিসেবে আছি এবং আমি আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছি। আমরা যে কজন ডাক্তার আছি, সেই কজন ডাক্তারের এখানে পর্যাপ্ত না, ডিউটিও খুব ঘন ঘন পড়ে যায়।
31 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল কাহারোল উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 2.25 লাখ মানুষ। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর। মিয়ানমারে শুরু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় ভোর 6টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। গত 25 বছরের মধ্যে এটি মিয়ানমারে অনুষ্ঠিত প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। দেশটির প্রায় 3 কোটি ভোটার 6,000-এর বেশি প্রার্থীর মধ্যে থেকে বেছে নেবেন তাদের পছন্দের প্রতিনিধি। রোববার ভোট গ্রহণ শুরুর আধা ঘন্টা আগ থেকে রাজধানীর ইয়াঙ্গুন সহ দেশটির বিভিন্ন শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সারিবদ্ধ লাইন দেখা যায়। সকাল 8:30টার দিকে রাজধানী ইয়াঙ্গুনের একটি ভোট কেন্দ্রে ভোট দেন মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি। এবারের নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি বড় ধরনের সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এনএলডি নির্বাচনে জয়ী হলেও স্বামী এবং সন্তান বিদেশি নাগরিক হওয়ায় মিয়ানমারের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না সুচি। সিরিয়ার দৌমা শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় বিমান হামলায় 2 শিশু ও 7 নারী সহ নিহত হয়েছেন অন্তত 24 জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমান হামলাটি রাশিয়া নাকি সরকারি বাহিনী চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেয় দেশটির জনপ্রতিরক্ষা দপ্তরের সদস্যরা। হামলার পর অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বাজারের সামনের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ। এছাড়াও বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে থাকার পাশাপাশি মানুষকে দিশেহারা হয়ে ছোটাছুটি করতেও দেখা যায় ওই ভিডিওতে। শনিবার সিঙ্গাপুরে প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসেন বৈরী দুই দেশ চীন ও তাইওয়ানের শীর্ষ নেতারা। 66 বছর পর দুদেশের প্রেসিডেন্টদের মধ্যে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত এই বৈঠকটি। কোনো ধরনের চুক্তি নয়, দেশ দুটিতে শান্তি স্থাপন করার বিষয়টি মুখ্য ছিল এই বৈঠকে। এদিকে বৈঠকের প্রতিবাদে তাইপেতে বিক্ষোভ করেছে চীন বিরোধীরা। চীন ও তাইওয়ানের শীর্ষ নেতাদের এই করমর্দন দেশ দুটির 66 বছরের বৈরিতার বরফ গলার আভাস দিচ্ছে। সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি টেবিলে বসার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ একে অন্যের সঙ্গে এভাবেই সৌহার্দ্য বিনিময় করেন। জাতীয়তাবাদী ও কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধের 66 বছর পর দুদেশের শীর্ষ নেতা পর্যায়ের বৈঠক এই প্রথম। আনুষ্ঠানিক বৈঠকে বসে নেতারা দুদেশের মধ্যকার শান্তি ও সংহতি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। শি জিনপিং দুদেশকে একই পরিবার হিসেবে অভিহিত করেন। এটা কোনো বিষয় নয় যে 66 বছরে দুদেশের সম্পর্কে কি ঝড়ঝাপটা গেছে। কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আমরা ভাই ভাই, আমাদের সম্পর্ক রক্তের, আমরা একই পরিবার। আমরা আজ একসঙ্গে বসেছি যাতে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া যায়। যদি দুদেশই ভালো সম্পর্ক বজায় রাখে তবে ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যৎ ভাগাভাগি করতে পারবে। আঞ্চলিক শান্তির বার্তা ছিল তাইওয়ানের প্রেসিডেন্টের সুরেও। বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে মা ইং জানান, বৈঠকটি ছিল বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক। দুপক্ষই শান্তির উদ্দেশ্যে কাজ করছে। আলোচনা, সহযোগিতা ও সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে দুদেশই কাজ করবে। আমাদের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও দুদেশের শান্তিময় সম্পর্কের ব্যাপারে আশাবাদী। এদিকে গত কয়েকদিনের মতো শনিবারও এ বৈঠকের প্রতিবাদে তাইপেতে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তারা মনে করেন এ বৈঠকের ফলে তাইওয়ান তাদের সার্বভৌমত্ব হারিয়ে আবারও চীনের ভূখণ্ডে পরিণত হবে। এই বৈঠক ইঙ্গিত দেয় সমঝোতার, যা তাইওয়ানবাসী সমর্থন করে না। আর 2 মাস পরেই মা ইং জিউ ক্ষমতা ছাড়ছেন। তাড়াহুড়ো করে এই বৈঠকটি তিনি তার নিজের ও দলের স্বার্থের জন্যই করছেন। 1949 সালে চীনা জাতীয়তাবাদীরা তাইওয়ানে আলাদা রাষ্ট্র গঠন করলেও চীন মনে করে যে কোনো সময় তাইওয়ান চীনের ভূখণ্ডে ফিরে যাবে। 2008 সালে ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেন মা ইং জিউ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পূর্বের ঘোষণার মতোই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 145 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম বাংলাদেশ। এটি প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এই জয়ের সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে 9 উইকেটে 273 রান করে স্বাগতিকরা। জবাবে সাকিবের স্পিন ঘূর্ণিতে 128 রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।
বিসিবি একাদশের বিপক্ষে জিতে সতর্কবাণী দিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু ওই সতর্কবার্তাই যে তাদের জন্য বিপদ ডেকে আনবে তা তো আর আজ করতে পারেনি অতিথিরা। ওই হারের কারণেই কিনা তেতে ছিল স্বাগতিকরা। আর তাই তো সাকিব ও কোচ হাতুরু সিংহের পূর্ব ঘোষণা অনুযায়ী এই দাপুটে জয়ে প্রত্যাশার প্রাপ্তি প্রথম ম্যাচেই। যদিও এর আগে মিরপুরের শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় 30 রানের মধ্যে আউটের খাতায় লিটন ও মাহমুদুল্লাহ। বিপাকে পড়া টাইগারদের টেনে তোলার চেষ্টা করেন তামিম ও মুশফিক। তৃতীয় উইকেটে দুজনে 70 রানে জুটি গড়েন, কিন্তু ব্যাট হাতে খ্যাপাটে তামিম আউট হন ব্যক্তিগত 40 রানে। এরপর সাকিবও আউট হন দ্রুতই। দলীয় 123 রানে 4 উইকেট হারানোর পর বিপাকে পড়া দলের দারুণভাবে হাল ধরেন মুশফিক ও সাব্বির। তবে বুক চিতিয়ে লড়াই করার সাথে উইকেট আগলে রেখে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম, যা জিম্বাবুয়ের বিপক্ষে মুশির দ্বিতীয় সেঞ্চুরিও বটে। তবে ক্যারিয়ার সেরা 57 রানের ইনিংস খেলে সাব্বির আউট হবার পরপরই ছন্দপতন স্বাগতিকদের। শেষ পর্যন্ত মুশফিকের 107 রানে প্রতিপক্ষকে 274 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু জিম্বাবুয়ের, তবে ক্ষণস্থায়ী হয় তাদের সুখ। সাকিবের স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়ে জিম্বাবুয়ের টপ ও মিডল অর্ডার। সাথে মাশরাফির পেস আগুনে একে একে প্যাভিলিয়নে ফিরেন চিবাবা, জংউই, আরভিন, উইলিয়ামস ও সিকান্দার রাজারা। তবে অধিনায়ক চিগুম্বুরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। সাকিবের স্পিনে দিশেহারা জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 128 রানে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট নেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের 7000 রান কিংবা ওয়ানডেতে সাকিব আল হাসানের প্রথমবারের মতো 5 উইকেট পাবার ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে গেল 3টি সিরিজের ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষেও দাপুটে শুরু বাংলাদেশের। আর প্রস্তুতি ম্যাচ জিতে জিম্বাবুয়ে সতর্ক বার্তা দিলেও বাংলাদেশ দেখিয়ে দিল ঘরের মাঠে তারা কতটা অপ্রতিরোধ্য এক প্রতিপক্ষ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন বিশাল জয়ে দারুণ খুশি বাংলাদেশের সমর্থকরা। টাইগারদের জয় নিশ্চিত হবার পরপরই বিজয় উল্লাস করে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। আর সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ দল। বাংলাদেশ খুব ভালো খেলেছে, এমনকি মুশফিকের খেলাটা আমার খুব ভালো লাগছে। মাশরাফির অধিনায়ক আমাদের খুব ভালো লাগছে। আশা করি যে মাশরাফি আমাদের সামনে বাংলাদেশে আরো সুন্দরভাবে গড়ে তুলবে। সাকিব, মুশফিক সবাই আসলে ভালো খেলেছে, বিশেষ করে সাকিব আর মুশফিক বেশি ভালো খেলেছে। ইনশাআল্লাহ আমরা জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করব। আবারও বিপদে পড়া দলকে উদ্ধার করেছেন তিনি, যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহের প্রধান কারিগর সে। বলা হচ্ছে ব্যক্তিগত অর্জনের পাতায় ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি আর প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে 2য় সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের কথা। দলীয় 30 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে প্রায় 4 মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ। তামিমের সাথে প্রাথমিক বিপদ সামাল দিতে উইকেটে আসেন মুশফিকুর রহিম। বগুড়ার এই ক্রিকেটার যখন উইকেটে আসেন তখনই যেন উল্টো জিম্বাবুয়েকেই 1 নম্বর বিপদ সংকেত দেন মুশফিক। প্রাথমিক বিপদ সামাল দেন তামিমের সাথে 70 রানের জুটি গড়ে। তবে তামিমের আউটের পরপরই সাকিবও প্যাভিলিয়নে ফিরলে আবারও বিপাকে পড়ে টাইগাররা, কিন্তু উইকেট আঁকড়ে ধরে অবিচল ছিলেন মুশফিক। বেশ চাপে পড়া দলকে আবারও লড়াইয়ের মঞ্চে ফিরিয়ে আনতে তরুণ সাব্বিরের যোগ্য সঙ্গ পান মুশি। 52 বলে তুলে নেন দারুণ এক 50। ক্রিকেট গ্রামারের দারুণ সব ব্যাটিং প্রদর্শনীতে উইকেটের চারপাশে রানের পাগলাঘোড়া ছোটাতে থাকেন 2006 সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে 19 বছর বয়সে রঙিন পোশাকে অভিষেক হওয়া মুশফিকুর রহিম। সে যুবা এখন অনেক পরিণত, আর পরিণত ক্রিকেট যোদ্ধা যে কতটা আপোষহীন তারই দেখা মিলল মিরপুরের ক্রিকেট ক্যানভাসে। 2011 সালে এই প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিক আবারও ত্রাতারূপে এদিন বাংলাদেশ দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার সাথে উদযাপন করেন 4র্থ সেঞ্চুরি। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুতে স্ট্রাইক রেট প্রায় 100 ছিল মুশির। খেলেছেন 104 বল, বাউন্ডারি 9 আর ওভার বাউন্ডারি 1টি। ব্যক্তিগত 107 রানে সাজঘরে ফিরলেও ততক্ষণে বাংলাদেশ দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে দেন মুশফিকুর রহিম। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। মোহালিতে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 108 রানে হারিয়ে 1-0 লিড নিয়েছে ভারত। নাটকীয় এই ম্যাচে আগের দিনের 2 উইকেটে 125 রান নিয়ে খেলতে নামা ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 200 রানে। জয়ের জন্য 218 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাদেজার স্পিন ঘূর্ণিতে মাত্র 109 রানই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।
আগের দিনের সাথে মাত্র ৭৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায় স্বাগতিক ভারত। হারমার ও ইমরান তাহিরের স্পিন জাদুতে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। পূজারা ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন। তাহির ও হারমার ৪টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ২১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় স্পিনারদের স্পিন বোলিং তোপে পড়ে প্রোটিয়ারা। অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে মাত্র ১০৯ রানেই শেষ হয় স্বাগতদের ইনিংস। জাদেজা ৫টি ও অশ্বিন ৩টি করে উইকেট শিকার করেন। ফুটবলের খবর। বাংলাদেশের বিপক্ষে ১৭ নভেম্বর হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের ২ নিরাপত্তা পর্যবেক্ষক। গতরাতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সম্প্রতি দেশে ২ বিদেশি হত্যাকাণ্ডের ঘটনার জেরে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারই ধারাবাহিকতায় অনিশ্চয়তায় পড়ে অস্ট্রেলিয়া ফুটবল দলের ঢাকা সফর। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই অস্ট্রেলিয়ার এই প্রতিনিধি দলের ঢাকা সফর বলে জানা গেছে। যদিও বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা। ঢাকা সফরকালে নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যবেক্ষক দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের চাঞ্চল্যকর শিশুর রাজন ও খুলনার শিশুর রাকিব হত্যা মামলার রায় আজ। দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা স্বজনদের। আশপাশের ১৭টি ইউনিয়নকে আওতাভুক্ত করে পরিধি বাড়ছে ঢাকার ২ সিটি কর্পোরেশনের। কিছু বিরোধিতা থাকলেও বৈষম্য কমার আশা জনপ্রতিনিধিদের। এখনো নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। মাত্রই মুক্তির স্বাদ পাওয়া মানুষগুলোর সামনে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন। মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। গত ২৫ বছরের মধ্যে দেশটিতে এটিই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। এবং প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি। প্রথমবারের মতো সাকিবের ৫ উইকেট। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলালিংক রেডিও সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।